আপনাকে ধন্যবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট আজ আমাদের সাথে আছেন, এটি একটি সম্মানের বিষয়। আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমি মনে করি আমরা বেশ ভালো অগ্রগতি করছি। আপনারা জানেন, ইতিপূর্বে রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও আমাদের একটি সফল বৈঠক হয়েছিল। আমার বিশ্বাস এর থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এবং আজকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের 7 জন প্রভাবশালী নেতা আমাদের সঙ্গে আছেন এবং এই বৈঠকের পর আমরা তাদের সাথে আলোচনায় বসব। এখানে আসার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। প্রথমেই আপনার আমন্ত্রণ এবং প্রচেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এই হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আপনার ব্যক্তিগত উদ্যোগের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সুযোগে আমি আপনার স্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের শিশুদের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন। আমার স্ত্রী ইউক্রেনের ফার্স্ট লেডি এই চিঠিটি পৌঁছে দিয়েছেন। এটা আপনাকে নয়, আপনার স্ত্রীকে। এটি একটি সংবেদনশীল বিষয়। আমি আমাদের সকল অংশীদারদেরও ধন্যবাদ জানাই। আপনারা এই আলোচনাকে সমর্থন করেছেন, যার ফলে এই বৈঠকের পর আমরা আমাদের সহযোগী নেতা যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, ফিনল্যান্ড, ইইউ এবং ন্যাটো অর্থাৎ ইউক্রেনের সকল সমর্থকদের সাথে কথা বলতে পারব। তাদের এবং আপনাকে পুনরায় আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট জেলেনস্কি, আপনি আজ এক্সে একটি পোস্টে বলেছেন যে রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে হবে যা তারা নিজেরাই শুরু করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সাথে যুদ্ধ প্রায় এখনই শেষ করতে পারেন। এই দুয়ের মধ্যে কোনটি সঠিক? আমি মনে করি আমার বক্তব্যটি সত্যি। আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমার ধারণা, আজ যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যখন আমরা সেই বৈঠকটি করতে পারব তখন যুদ্ধ শেষ হওয়ার একটি যৌক্তিক সম্ভাবনা তৈরি হবে। ইউক্রেনের জন্য আমেরিকান সমর্থনের এটাই কি শেষ? আজকের বৈঠকের তাৎপর্য কি? চুক্তি হবে নাকি হবে না? আমি কখনোই বলবো না যে এটি সমর্থনের শেষ। মানুষ মারা যাচ্ছে এবং আমরা তা বন্ধ করতে চাই। তাই এটি কোনোভাবেই পথের শেষ নয়, বরং আমি মনে করি এই যুদ্ধ বন্ধ করার একটি ভালো সুযোগ আমাদের সামনে রয়েছে। প্রায় 4 বছর ধরে এই যুদ্ধ চলছে। গত সপ্তাহেও বহু মানুষ নিহত হয়েছে। আমি বলতে চাই, ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু গত সপ্তাহে উভয় পক্ষেরই বহু সৈন্য মারা গেছে। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে চিনি, নিজেকেও চিনি, এবং আমি বিশ্বাস করি যে ভ্লাদিমির পুতিনও এই যুদ্ধের অবসান চান। আপনি শুক্রবার পুতিনের সাথে দেখা করেছেন এবং আজ প্রেসিডেন্ট জেলেনস্কি এখানে আছেন। রাশিয়া ও ইউক্রেনের বক্তব্য শুনে আপনার কি মনে হয়, এই মুহূর্তে কোন পক্ষের অবস্থান শক্তিশালী? দেখুন, আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু এখানে এসেছি পরিস্থিতি সামাল দিতে। এটি আমার যুদ্ধ নয়, এটি জো বাইডেনের যুদ্ধ এবং এর পেছনে তার বড় ভূমিকা রয়েছে। আমরা এই যুদ্ধের অবসান চাই এবং সকলের জন্য একটি মঙ্গলজনক সমাধান চাই। ইউক্রেনের জনগণ অবিশ্বাস্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি, আপনি কি আরও কয়েক বছর ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যুর মুখে পাঠাতে প্রস্তুত, নাকি মানচিত্র পুনর্গঠনে রাজি হবেন? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমত, আপনারা জানেন যে আমরা প্রতিদিন আক্রমণের শিকার হচ্ছি। আজও বহু আক্রমণ হয়েছে, অনেকে আহত হয়েছেন এবং 1.5 বছর বয়সী একটি শিশু মারা গেছে। সুতরাং আমাদের এই যুদ্ধ থামাতে হবে এবং রাশিয়াকে প্রতিহত করতে হবে। এর জন্য আমাদের আমেরিকান ও ইউরোপীয় অংশীদারদের সমর্থন প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি আমরা প্রমাণ করেছি যে আমরা একটি শক্তিশালী জাতি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক উপায়ে যুদ্ধ শেষ করার ধারণাকে সমর্থন করি এবং তার প্রস্তাবিত ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। এটি একটি ইতিবাচক ইঙ্গিত এবং আমি মনে করি এটি খুবই ভালো একটি প্রস্তাব। ধন্যবাদ। মিস্টার প্রেসিডেন্ট, শান্তি চুক্তি কি অর্জিত হবে? যদি হয় তাহলে আপনি কি ইউক্রেনে আমেরিকান শান্তিরক্ষী পাঠাতে ইচ্ছুক? দেখুন, আমরা ইউক্রেন সহ সকলের সাথে কাজ করব এবং আমরা নিশ্চিত করব যে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তবে তা যেন দীর্ঘস্থায়ী হয়। আমরা 2 বছরের জন্য শান্তি চাই না, যার পরে আবার এই বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়তে হয়। আমরা রাশিয়ার সাথে এবং ইউক্রেনের সাথে কাজ করে নিশ্চিত করব যাতে সমাধানটি কার্যকর হয়।
আমি মনে করি যদি আমরা শান্তিতে পৌঁছাতে পারি তবে তা অবশ্যই কার্যকর হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার দল নিরাপত্তা গ্যারান্টির কথা বলেছে, সেই গ্যারান্টির মধ্যে কি মার্কিন সেনারা অন্তর্ভুক্ত থাকবে? ভবিষ্যতে কি আপনি সেই সম্ভাবনা নাকচ করে দেবেন? এই বিষয়ে আমরা হয়তো আজ আপনাদের পরে জানাব। আমরা আরও 7টি মহান দেশের নেতাদের সাথে বৈঠক করতে চলেছি এবং সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারা সবাই এর সাথে জড়িত থাকবে এবং নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য আসবে। ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষার প্রথম সারিতে আছে, কারণ ভৌগোলিকভাবে তারাই সেখানে অবস্থিত। কিন্তু আমরাও তাদের সাহায্য করব এবং এর সাথে যুক্ত থাকব। ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন যে এই যুদ্ধের মূল কারণগুলো সমাধান না করে যুদ্ধ শেষ হবে না। এই মূল কারণগুলো সম্পর্কে আপনার কি কোনো ধারণা হয়েছে? দেখুন, যুদ্ধ শেষ হবেই। কখন শেষ হবে তা আমি বলতে পারব না, তবে এটি শেষ হবে। এই ভদ্রলোক প্রেসিডেন্ট জেলেন্সকি এবং ভ্লাদিমির পুতিন দুজনেই এর অবসান চান। আমি মনে করি সারা বিশ্ব এতে ক্লান্ত এবং আমরা এটি শেষ করতে যাচ্ছি। আমি এর আগে 6টি যুদ্ধ শেষ করেছি এবং ভেবেছিলাম এটি হয়তো সবচেয়ে সহজ হবে, কিন্তু তা নয়। এটি একটি কঠিন যুদ্ধ যার পেছনে অনেক কারণ রয়েছে এবং মানুষ দীর্ঘদিন ধরে সেগুলো নিয়ে কথা বলবে। আমরা ভারত পাকিস্তানের মতো বড় বিষয়গুলো নিয়েও কাজ করছি। আপনি যদি আফ্রিকার রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের দিকে তাকান, দেখবেন সেখানে 31 বছর ধরে যুদ্ধ চলছে। আমরা মোট 6টি যুদ্ধ থামিয়েছি এবং এর মধ্যে ইরানের ভবিষ্যৎ পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করার বিষয়টিও অন্তর্ভুক্ত। আমি আত্মবিশ্বাসী যে আমরা এই সমস্যারও সমাধান করতে পারব। কী ধরনের নিরাপত্তা গ্যারান্টি বা কাঠামো এবং বিশেষ দূত গঠন করা হতে পারে? এবং মিস্টার প্রেসিডেন্ট, আপনি ইউরোপীয় নেতাদের সাথে আপনার কথোপকথন এবং যুদ্ধ শেষ করার জন্য তাদের প্রত্যাশা সম্পর্কে কিছু বলতে পারেন? হ্যাঁ, আমরা একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সাথে দেখা করতে যাচ্ছি, যেখানে 7টি অত্যন্ত শক্তিশালী ও বড় দেশের নেতারা থাকবেন। তারা সবাই আমার এবং আপনাদের বন্ধু। তারা আমাদের কিছু পরামর্শ দেবেন। তারাও শান্তি চান এবং শান্তি প্রতিষ্ঠিত হতে দেখতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি কি মনে করেন যে রাশিয়া এখনও জয় করতে পারেনি এমন অঞ্চল ছেড়ে দিলে ইউক্রেন এবং রাশিয়ার জন্য একটি স্থায়ী এবং টেকসই শান্তি অর্জন করা ন্যায্য চুক্তি হবে? আমাদের একটি স্থায়ী শান্তি চুক্তি হবে। আমি আশা করি এটি অবিলম্বে কার্যকর হবে এবং আর দীর্ঘায়িত হবে না। আমার বিশ্বাস, যখন এই শান্তির ঘোষণা আসবে তখন সমগ্র বিশ্বের মানুষ অত্যন্ত আনন্দিত হবে। মিস্টার প্রেসিডেন্ট, আপনি সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লেডির একটি মর্মস্পর্শী চিঠির কথা পোস্ট করেছেন, যা প্রেসিডেন্ট পুতিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। চিঠিতে শিশুদের ভবিষ্যতের কথা ভেবে যুদ্ধের অবসানের আহ্বান জানানো হয়েছে। ফার্স্ট লেডি কেনই চিঠিটি প্রয়োজনীয় মনে করলেন? কারণ কি এই যে তিনি বিশ্বাস করেন মিস্টার পুতিন এই যুদ্ধের আগ্রাসক? প্রেসিডেন্ট জেলেন্সকিকে কি একই ধরনের চিঠি দেওয়া হচ্ছে? ফার্স্ট লেডি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। আপনারা যা দেখেছেন তিনিও তাই দেখেছেন। এমনকি এমন অনেক ভয়াবহ চিত্র আমি দেখেছি যা আপনারা দেখেন না। শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তিনি নিজের ছেলেকে সম্ভবত আমার থেকেও বেশি ভালোবাসেন। তিনি সকল শিশুকে ভালোবাসেন এবং তাদের এমন দুর্গতি দেখতে চান না। টেলিভিশনে দেখানো শোক, অন্ত্যেষ্টিক্রিয়া এবং স্বজনহারা বাবা মায়ের কান্না তাকে ব্যথিত করে। আমরা অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া অন্য কিছু দেখতে চাই। তিনি অনুভব করেছিলেন যে এই চিঠিটি লেখা প্রয়োজন। এটি একটি সুন্দর চিঠি ছিল এবং প্রেসিডেন্ট পুতিন এটি ভালোভাবে গ্রহণ করেছেন। তিনি আমাকে বলতে বলেছেন যে তিনিও এই যুদ্ধের শেষ দেখতে চান এবং একথা তিনি অত্যন্ত খোলাখুলি, গর্বের সাথে এবং দুঃখের সাথে বলেন, কারণ বহু মানুষ নিহত হয়েছে। আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছেই। প্রেসিডেন্ট জেলেন্সকি, আপনাকে এই স্যুটে অসাধারণ লাগছে। আমিও একই কথা বলেছি। প্রেসিডেন্ট, আমার প্রথম প্রশ্ন আপনার জন্য। আপনি কি আপনার দেশে নির্বাচন আয়োজন করতে রাজি? হ্যাঁ, অবশ্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে এর জন্য আমাদের একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হবে এবং সংসদে কিছু আইনি কাজ সম্পন্ন করতে হবে, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা যায় না। যদি আমরা স্থল, আকাশ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে জনগণ গণতান্ত্রিক, উন্মুক্ত এবং আইনি প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে। আপনি বলেছেন যুদ্ধের সময় নির্বাচন করা যায় না।
তার মানে যদি আমরা কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে আর কোনো নির্বাচন হবে না? বাহ, বেশ ভালো। আমি ভাবছি ভুয়া সংবাদ মাধ্যম কি আপনার এই ধারণাটি পছন্দ করেছে? সংবাদ মাধ্যমের কথা বলতে গেলে আমার একটি প্রশ্ন আপনার জন্য। এটা জিজ্ঞাসা করতেও অদ্ভুত লাগছে, কিন্তু আপনি কি মনে করেন আমেরিকান মিডিয়া সত্যি একটি শান্তি চুক্তি চায়? কারণ তারা প্রতিটি পদক্ষেপে আপনার এত সমালোচনা করেছে। এটি একটি আশ্চর্যজনক ঘটনা। আমি বলেছিলাম যদি কোনো চুক্তির মাধ্যমে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং তার আশেপাশের হাজার হাজার মাইলও আমেরিকার অন্তর্ভুক্ত হয়, তাহলেও সমালোচকরা বলবেন যে আমি একটি মন্দ চুক্তি করেছি। ঘৃণা এবং শত্রুতার মাত্রা অবিশ্বাস্য, যদিও সবাই এমন নয়। আমাদের মধ্যে যেমন ভালো মানুষ আছেন, তেমনি কিছু ভয়ঙ্কর মানুষও আছেন যাদেরকে সম্ভবত নির্দেশ দেয়া হয় কি বলতে হবে। আপনারা জানেন, আমি বড় বড় যুদ্ধ সমাধান করেছি, কিন্তু সংবাদ মাধ্যম তা নিয়ে লেখে না। আমি এমন সব যুদ্ধ থামিয়েছি যা ৩১, ৩৫ বা ৩৭ বছর ধরে চলছিল, এবং কয়েকটি স্বল্পমেয়াদী যুদ্ধ দ্রুত সমাধানের পথে ছিল, যার মধ্যে একটি বড় যুদ্ধ পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হওয়ার খুব কাছাকাছি ছিল। কিন্তু তারা এসব নিয়ে কোনো সংবাদ প্রকাশ করে না। আমি যা কিছুই করি না কেন বা যে কোনো চুক্তি সম্পাদন করি না কেন, তাতে আপনাদের স্বার্থ রক্ষা পায়। হয়তো প্রেসিডেন্ট পুতিনও উপকৃত হন, কিন্তু সংবাদ মাধ্যম বলবে ট্রাম্প একেবারে ভয়ঙ্কর ছিলেন। আমি দীর্ঘদিন ধরে, এমনকি প্রথম নির্বাচনের আগে থেকেই এই ধরনের পরিস্থিতির সঙ্গে বসবাস করে আসছি। একটা সময় আমি চমৎকার প্রচারণা পেতাম, কিন্তু এখন দায়িত্বে থাকা অবস্থায় আমি সবচেয়ে বাজে প্রচারণার শিকার হই, যদিও আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। এর কারণ হল জনগণ বিষয়টি বোঝে এবং শেষ পর্যন্ত তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কিছু চমৎকার প্রতিবেদক ও সাংবাদিকও ছিলেন যারা খুব ভালো কাজ করতেন, কিন্তু দুঃখজনক হল যখন আপনি সঠিক কাজ করেন তখনও তার ভুল ব্যাখ্যা করা হয়। উদাহরণস্বরূপ, ভ্লাদিমির পুতিন যখন আমেরিকার মাটিতে এসেছিলেন তখন বলা হয়েছিল এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় পরাজয়, কিন্তু বাস্তবে তার আশাটা ছিল একটি চমৎকার ঘটনা, এবং সত্যি বলতে এটা তার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। সংবাদ মাধ্যম যা বলেছিল পরিস্থিতি ছিল তার ঠিক বিপরীত। যদি তিনি না আসতেন তাহলেও তারা বলতো যে এটি ট্রাম্পের জন্য খারাপ, অর্থাৎ কোনো দিকেই নিস্তার নেই। সংবাদ মাধ্যমের এই অসততাই তাদের বিশ্বাসযোগ্যতা হারানোর কারণ। আপনারা জানেন, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা এখন সর্বনিম্ন পর্যায়ে। ওয়াশিংটন ডিসিতে আমরা একটি পরিবর্তন এনেছি। একটা সময় এটি ছিল সবচেয়ে অনিরাপদ জায়গা, কিন্তু এখন মানুষ, এমনকি ডেমোক্র্যাট বন্ধুরাও আমাকে ফোন করে ধন্যবাদ জানাচ্ছে। তারা বলছে, স্যার, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং আমি গত রাতে ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো রাতের খাবারের জন্য বাইরে গিয়েছিলাম। ওয়াশিংটন ডিসি এখন নিরাপদ, এবং এই পরিবর্তন মাত্র ৪ দিনে এসেছে। আমার এক বন্ধুর ছেলে, যে একজন বড় গলফার এবং বর্তমানে ট্যুরে আছে, সে গতকাল একটি বড় টুর্নামেন্টে চতুর্থ হয়েছে, যেখানে স্কটি শেফলার দুর্দান্ত একটি শট খেলেছিল। আমার বন্ধু জানালো তার ছেলে আজ রাতে ওয়াশিংটন ডিসিতে রাতের খাবার খেতে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ১ বছর আগে তাকে এটা করতে দিতেন? সে উত্তরে বলল, কোনোভাবেই না। সে আরও বলল, আপনি যা করেছেন তা অবিশ্বাস্য। আমি মনে করি জনগণ বিষয়টি উপলব্ধি করতে পারছে, কিন্তু সংবাদ মাধ্যম আমাকে স্বৈরশাসক বলে এবং অভিযোগ করে যে আমি ক্ষমতা দখলের চেষ্টা করছি। না, আমি কেবল আমাদের দেশের মানুষের জন্য নিরাপত্তা চাই। যারা গত ২ বছর ধরে ওয়াশিংটন ডিসিতে রাতের খাবারের জন্য বাইরে যাননি, তারা এখন যাচ্ছেন, এবং গত ২ দিনে রেস্তোরাঁগুলো দীর্ঘ সময় পর সবচেয়ে বেশি ব্যস্ত ছিল। আমি গতকাল এমটিজির সাথে ঘুরেছি। আপনি যদি এমটিজির সাথে ডিসিতে ঘুরে আসতে পারেন এবং আক্রান্ত না হন, তাহলে এই শহরটিকে নিরাপদই বলা যায়। হ্যাঁ, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। গত সপ্তাহে আপনি রাশিয়াকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তারা ৩০ দিনের যুদ্ধবিরতিতে বা কোনো ধরনের যুদ্ধবিরতিতে সম্মত না হয়। সেই গুরুতর পরিণতি কি হবে এবং যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেই পরিণতিতে কি কোনো পরিবর্তন আসবে? আমার মনে হয় না যুদ্ধবিরতির প্রয়োজন আছে। এই বছর আমি যে ৬টি চুক্তি করেছি, আপনি যদি সেগুলোর দিকে তাকান, দেখবেন যে প্রতিটি ক্ষেত্রেই উভয় পক্ষ যুদ্ধে লিপ্ত ছিল। আমি কোনো যুদ্ধবিরতি করিনি। আমি জানি যে যুদ্ধবিরতি থাকাটা ভালো হতে পারে, কিন্তু আমি কৌশলগতভাবে এটাও বুঝতে পারি যে কোনো একটি দেশ কেন এটা চাইবে না।
যুদ্ধবিরতির সুযোগে তারা পুনর্গঠন, পুনঃসজ্জিত এবং পুনরায় দলবদ্ধ হওয়ার সুযোগ পায়, যা হয়তো অপরপক্ষ চায় না। কিন্তু আপনি যদি আমাদের করা 6টি চুক্তির দিকে তাকান, যার মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটিয়েছি, দেখবেন আমি কোনোটিতেই যুদ্ধবিরতি করিনি। আমি কি যুদ্ধবিরতির ধারণাটি পছন্দ করি? হ্যাঁ, করি। আমি এই ধারণাটি একটি কারণে পছন্দ করি, কারণ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ হত্যা বন্ধ করা যায়, তা 2 সপ্তাহ বা 1 সপ্তাহের জন্যই হোক না কেন। তবে আমরা এমন একটি চুক্তি করতে পারি যেখানে তারা যুদ্ধ চালিয়ে যাওয়া অবস্থাতেই আমরা একটি শান্তি চুক্তির জন্য কাজ করব। তাদের যুদ্ধ করতে হবে। আমি চাই তারা যুদ্ধ থামাক, আমি অবশ্যই চাই তারা থামুক, কিন্তু কৌশলগতভাবে যুদ্ধবিরতি কোনো এক পক্ষের জন্য অসুবিধাজনক হতে পারে। কিন্তু এই সমস্ত চুক্তি আমি যুদ্ধবিরতি শব্দটি উল্লেখ না করেই সম্পন্ন করেছি। প্রেসিডেন্ট জেলেনস্কি, আপনি কি ইউক্রেনকে আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাদের পূর্ণ সদস্যপদের জন্য চাপ দেওয়া থেকে কেন বিরত থাকছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আপনি যদি অতীতে ফিরে তাকান, প্রেসিডেন্ট পুতিনের অনেক আগে থেকেই একটি সাধারণ ধারণা ছিল যে তারা ইউক্রেনকে কখনোই ন্যাটোতে যোগ দিতে দেবে না। সুতরাং এটি একটি প্রচলিত ধারণা ছিল, কিন্তু আমরা এখনও এ বিষয়ে কোনো আলোচনা করিনি। আমরা আজ এটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তবে আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব শক্তিশালী নিরাপত্তা দেব। এটি আলোচনার একটি অংশ। এবং যারা আমাদের জন্য অপেক্ষা করছে, আমি মনে করি তারা আমাদের মতোই চিন্তাভাবনা করে, তারা সাহায্য করতে চায়। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেনের এই যুদ্ধ প্রচেষ্টায় শত শত বিলিয়ন ডলার দিয়েছে। বড়জোর এটি একটি অচলাবস্থা এবং হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও কত অর্থ দিতে ইচ্ছুক, এবং প্রেসিডেন্ট জেলেনস্কি আপনি আরও কত চান? আচ্ছা, আমি এই বলে শুরু করতে চাই যে আমরা এখন কিছুই দিচ্ছি না, আমরা অস্ত্র বিক্রি করছি। জো বাইডেনের অধীনে সংখ্যাটি $300 বিলিয়ন বেশি ছিল। যিনি একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং বুদ্ধিমান ব্যক্তি নন, কখনোই ছিলেন না। 40 বছর পেছনে ফিরে গেলেও তিনি তখনও বুদ্ধিমান ছিলেন না, কিন্তু এখন তিনি বিশেষভাবে খারাপ। এই কাজটি একটি দুর্নীতিগ্রস্ত প্রশাসনের দ্বারা করা হয়েছিল, যা ক্ষমতায় থাকা উচিত ছিল না। সত্যি বলতে, যদি নির্বাচনের সঠিক ফলাফল দেওয়া হতো এবং আমি প্রেসিডেন্ট থাকতাম, এই যুদ্ধ কখনোই ঘটত না। তিনি জেলেনস্কি খুব খুশি হতেন, কারণ তিনি যা দেখেছেন তা হল নরক। এই যুদ্ধ কখনোই হতো না এবং লক্ষ লক্ষ মানুষ, যাদের মধ্যে অনেকে সৈন্য এবং অন্যান্য, নিহত হতো না। যারা বাস্তুচ্যুত হয়েছে এবং যা ঘটেছে তার কারণে অন্য এলাকায় বা অন্য দেশে যেতে বাধ্য হয়েছে, এর কিছুই ঘটত না। আমি শুধু এটাই বলছি যে তিনি বাইডেন একজন ভয়ঙ্কর প্রেসিডেন্ট ছিলেন, তা সীমান্ত প্রসঙ্গেই হোক বা এই বিষয়েই হোক। তিনি কেবলই একজন ভয়ঙ্কর ও দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, আপনি কি উত্তর দিতে চান? হ্যাঁ, আমি উত্তর দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত, আমাদের এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার সুযোগ রয়েছে এবং আমরা এই কর্মসূচি ও সুযোগের জন্য কৃতজ্ঞ। আমরা ইউরোপের কাছেও কৃতজ্ঞ, কারণ তারা এর জন্য অর্থায়ন করছে ন্যাটো কর্মসূচির মাধ্যমে এবং অন্যান্য উপায়ে। আমাদের কিছু কর্মসূচি রয়েছে যার মাধ্যমে আমরা এর জন্য অর্থায়ন করার জন্য কিছু অর্থ পেতে পারি। আমি মনে করি এটি শুধু যুদ্ধের জন্য বা আমাদের আত্মরক্ষার জন্য একটি অংশ নয়, এটি আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য নিরাপত্তা গ্যারান্টির একটি অংশও হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুনর্গঠনের জন্য কত টাকা প্রয়োজন তার উপর এটি নির্ভর করে। উদাহরণস্বরূপ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশ্নটি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এ নিয়ে কথা বলেছি এবং আমি আনন্দিত যে আমাদের এখন দ্বিপাক্ষিক সিদ্ধান্ত রয়েছে এবং আমরা আমেরিকান উৎপাদনের মাধ্যমে এর ওপর কাজ করছি। ইউরোপের আর কারো কাছে প্যাট্রিয়টের মতো এত বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমাদের এটি খুব প্রয়োজন এবং এটিও সুরক্ষার একটি অংশ। আমি মনে করি ভালো খবর হল আমরা বিশ্বের শ্রেষ্ঠ সামরিক সরঞ্জাম তৈরি করি এবং এক্ষেত্রে আমরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে। আপনি প্যাট্রিয়টের কথা উল্লেখ করেছেন। এগুলো অত্যন্ত উন্নত মানের। এদের সিস্টেম আক্ষরিক অর্থেই প্রায় 100% নির্ভুল। বিষয়টি অনেকটা দুটি বুলেট বাতাসে একটি নির্দিষ্ট জায়গায় একে অপরকে আঘাত করার মতো, যার নির্ভুলতার হার 99 থেকে 100%। এজন্য আমরা ন্যাটোর কাছে সরঞ্জাম বিক্রি করি। আমি জানি না আপনাদের সাথে ন্যাটোর কী ব্যবস্থা আছে, কিন্তু আমি জানি যে তারা চায় আপনাদের কাছে এই সরঞ্জামগুলো থাকুক।
আমরা বিশ্বের শ্রেষ্ঠ সরঞ্জাম তৈরি করি এবং তারা সেই সরঞ্জামের জন্য আমাদের অর্থ প্রদান করে বাইডেনের সময়ে যা ঘটছিল তা ছিল পাগলামি আমার বিশ্বাস এর পরিমাণ ৩০০ বিলিয়নের বেশি আমি মনে করি এটি সরঞ্জাম অর্থ এবং অন্যান্য সবকিছু মিলিয়ে $৩৫০ বিলিয়ন হতে পারে আমরা গত ২ মাসে এই যুদ্ধ নিষ্পত্তির ক্ষেত্রে যে অগ্রগতি করেছি তারা তা ৪ বছরেও করতে পারেনি এই যুদ্ধ অনেক আগেই নিষ্পত্তি করা উচিত ছিল সত্যি বলতে এটি কখনোই ঘটা উচিত ছিল না প্রেসিডেন্ট আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেল ইন ব্যালট এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করার বিষয়ে পোস্ট করেছেন এ বিষয়ে কি আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন আচ্ছা আমি ব্যাখ্যা করছি যদিও এটি একটি ভিন্ন বিষয় আমি সংক্ষেপে বলছি মেল ইন ব্যালট পুরোপুরি দুর্নীতিগ্রস্ত মেল ইন ব্যালটের মাধ্যমে আপনি কখনোই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না তাই রিপাবলিকান পার্টি হিসেবে আমরা এই ব্যবস্থা থেকে মুক্তি পেতে সম্ভাব্য সবকিছু করতে যাচ্ছি আমরা একটি নির্বাহী আদেশ দিয়ে এর শুরু করতে যাচ্ছি যা এই মুহূর্তে দেশের সেরা আইনজীবীরা লিখছেন এই আদেশের মাধ্যমে মেল ইন ব্যালট ব্যবস্থা শেষ করা হবে কারণ এটি দুর্নীতিতে পূর্ণ আমার বিশ্বাস আমরাই বিশ্বের প্রায় একমাত্র দেশ যারা এটি ব্যবহার করি যার কারণে সর্বত্র ব্যাপক জালিয়াতি হয়েছে আরেকটি যে জিনিস আমরা পরিবর্তন করতে চাই তা হল ভোটিং মেশিন এগুলোর পেছনে যে বিপুল অর্থ ব্যয় করা হয় তা কাগজের ব্যালটের চেয়ে প্রায় ১০ গুণ বেশি অন্যদিকে কাগজের ব্যালটগুলো ওয়াটারমার্কযুক্ত কাগজ এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে খুব সুরক্ষিত ও উন্নত করা যায় এর মাধ্যমে আমরা নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে পারতাম এবং মেশিনের চেয়ে অনেক দ্রুত ফলাফল পেতাম তারা বলে যে মেশিনের মাধ্যমে ফলাফল পেতে ২ সপ্তাহ সময় লাগবে কিন্তু কাগজের ব্যালট ব্যবহার করলে সেই রাতেই ফলাফল পাওয়া সম্ভব বিশ্বের অনেক দেশই কাগজের ব্যালট ব্যবহার করে কারণ এটিই সবচেয়ে নিরাপদ পদ্ধতি সুতরাং কাগজের ব্যালট ব্যবস্থা চালু করা এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হল মেল ইন ভোটিং বাতিল করা আমরা মেল ইন ভোটিং ব্যবস্থা শেষ করতে যাচ্ছি কারণ এটি একটি জালিয়াতি এমনকি জিমি কার্টার এবং তার কমিশনও তাদের রিপোর্টে উল্লেখ করেছিল যে যদি মেল ইন ব্যবস্থা থাকে তবে কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না এখন সময় এসেছে রিপাবলিকানদের কঠোর হয়ে এই ব্যবস্থা বন্ধ করার কারণ ডেমোক্র্যাটরা এটাই চায় তাদের ভয়ঙ্কর নীতি যেমন নারী পুরুষের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ উন্মুক্ত সীমান্ত এবং অন্যান্য সব ভয়ঙ্কর বিষয়গুলোর কারণে মেল ইন ভোটিংই তাদের নির্বাচিত হওয়ার একমাত্র উপায় এখন নতুন আরেকটি বিষয় যুক্ত হয়েছে তা হল তারা অপরাধকে প্রশ্রয় দেয় আমি ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করেছি বলে তারা আমার বিরোধিতা করছে এর ফলে এখন আর আগের মতো ছিনতাই মারধর বা খুনের ঘটনা ঘটবে না যেমনটা আপনারা লোকজনকে মারাত্মকভাবে আহত হতে দেখতেন আমি এই বিষয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না কিন্তু আমি আনন্দিত যে আপনি প্রশ্নটি করেছেন আমরা মেল ইন ব্যালট বন্ধ করতে যাচ্ছি কারণ এটি দুর্নীতিগ্রস্ত আপনারা জানেন যখন আপনি একটি ভোটিং বুথে গিয়ে সঠিক পদ্ধতিতে ভোট দেন যেমনটা সঠিক ব্যবস্থাপনার রাজ্যগুলোতে হয়ে থাকে প্রক্রিয়াটি কতটা সুরক্ষিত আমি যখন ভোট দিতে গিয়েছিলাম তারা আমার পরিচয়পত্র দেখতে চেয়েছিল বিষয়টি দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এর বিপরীতে মেল ইন ভোটিংয়ে প্রতারণা করা খুব সহজ আপনারা জানেন ক্যালিফোর্নিয়ায় কি হয় সেখানকার ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত যে কিছু লোক ৫, ৬ বা ৭টি ব্যালটও পেয়ে যায় এখন আমাদের মেল ইন ভোটিং বন্ধ করতে হবে এবং রিপাবলিকানদের এই বিষয়ে নেতৃত্ব দিতে হবে ডেমোক্র্যাটরা এটি চায় কারণ তাদের নীতিগুলো ভয়ঙ্কর যদি মেল ইন ভোটিং ব্যবস্থা না থাকে তাহলে দেখবেন অনেক ডেমোক্র্যাটই নির্বাচিত হতে পারছে না বিশ্বাস করুন এটি সীমানা পুনর্নির্ধারণ বা অন্য যে কোনো বিষয়ের চেয়ে অনেক বড় একটি ইস্যু রিপাবলিকানদের এ ব্যাপারে কৌশলী হতে হবে নইলে আমাদের দেশ থাকবে না আমি দীর্ঘদিন ধরে আমার সকল সমাবেশে বলে আসছি যে একটি দেশের জন্য ২টি জিনিস অপরিহার্য সুরক্ষিত সীমান্ত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই ২টি জিনিস না থাকলে দেশের অস্তিত্ব থাকে না মিস্টার প্রেসিডেন্ট আমরা মাত্র ৯০ দিনের মধ্যে শক্তিশালী সীমান্ত প্রতিষ্ঠা করেছি যা আগে ছিল না এখন একজন ব্যক্তিও অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেনি একটি কিছুটা উদারপন্থী গোষ্ঠী এই পরিসংখ্যান প্রকাশ করেছে তাই আমি মনে করি এটি শতভাগ সঠিক অথচ ১ বা ২ বছর আগে ৩০ লক্ষ মানুষ আমাদের দেশে প্রবেশ করেছিল এটি ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি আপনাকে অনেক ধন্যবাদ
একটি চুক্তি সম্পাদন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আপনাদের কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন? আপনাদের কি আমেরিকান সৈন্য বা গোয়েন্দা সরঞ্জাম প্রয়োজন? ঠিক কী প্রয়োজন আপনাদের? আমাদের সবকিছুই প্রয়োজন এবং এর দুটো অংশ রয়েছে। প্রথমত, একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী, যা নিয়ে আমি আপনার সহকর্মীদের সাথে আলোচনা শুরু করেছি। এটি মূলত অস্ত্র, লোকবল, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে। দ্বিতীয়ত, আমরা আমাদের অংশীদারদের সাথে আলোচনা করব। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক বন্ধু রাষ্ট্র এবং বড় দেশগুলোর ওপর নির্ভর করে। মিস্টার প্রেসিডেন্ট জেলেনস্কিকে আজ একটি চুক্তিতে আনার জন্য আপনি কি ন্যাটো জোটের মতো নিরাপত্তামূলক সুরক্ষায় আমেরিকান সৈন্যদের পাঠানোর প্রতিশ্রুতি দেবেন? বিষয়টি এভাবে সংজ্ঞায়িত করা যায় কি না আমি জানি না, তবে ন্যাটো জোটের মতো নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমাদের অন্য একটি কক্ষে ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অপেক্ষা করছেন। তারা সবাই নিরাপত্তা দিতে চায় এবং এ ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা তাদের এই বিষয়ে সাহায্য করব। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চুক্তিটি সম্পন্ন করাও খুব জরুরি। আপনি আপনার প্রশাসনের প্রথম দিন থেকেই ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত। এই মুহূর্তে আপনি ইউক্রেনের সেই সব মানুষদের কি বলবেন যারা রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং আমেরিকানদের সমর্থনের আশায় রয়েছে? আমি ইউক্রেনের জনগণকে চিনি। বছরের পর বছর ধরে আমি তাদের অনেককে চিনেছি। তারা অসাধারণ, বুদ্ধিমান এবং উদ্যমী। তারা তাদের দেশকে ভালোবাসে এবং আমরা এই যুদ্ধ শেষ করতে চাই। আমি এটুকুই করতে পারি। আমি ইউক্রেনের জনগণকে ভালোবাসি, তবে আমি সব মানুষকেই ভালোবাসি। আমি রাশিয়ার জনগণকেও ভালোবাসি। আমি তাদের যুদ্ধ থামাতে চাই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার প্রেসিডেন্ট, ভ্লাদিমির পুতিনের সাথে আপনার আলোচনার কোনো দিক কি আপনাকে হতাশ করেছে? দেখুন, আমি এইমাত্র প্রেসিডেন্টকে যা বলছিলাম, আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে পরোক্ষভাবে কথা বলেছি এবং আজকের এই বৈঠকগুলোর পরেই আমাদের মধ্যে একটি ফোন কল হবে। আমাদের একটি ত্রিপাক্ষিক বৈঠক হতেও পারে বা নাও হতে পারে। যদি ত্রিপাক্ষিক বৈঠক না হয় তাহলে যুদ্ধ চলতে থাকবে, আর যদি বৈঠক হয় তাহলে আমাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে। আমি মনে করি যদি আমাদের একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় তাহলে এই যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ তৈরি হতে পারে। তিনি এই বৈঠক শেষ হওয়ার পর আমার ফোনের জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনেক ধন্যবাদ।